নমস্কার, শুভ সন্ধ্যা। পজিটিভতার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে পজিটিভতার ঘরে আমরা আমন্ত্রণ জানিয়েছি রাজ্যের একজন বিশিষ্ট গুণী মানুষ, যিনি আমাদের ত্রিপুরা নয়, বাংলাদেশ নয়, পশ্চিমবাংলা সমস্ত বাংলা সাহিত্যে ছড়িয়ে রয়েছে। ওনার নাম বাংলা সাহিত্যের একজন নক্ষত্র এবং বর্তমান আমাদের উত্তর পূর্বাঞ্চল সাহিত্য একাডেমির অধিকর্তা এবং যিনি লোকসংস্কৃতির বিশেষজ্ঞ, ডক্টর নির্মল দাস মহোদয়। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন যে আমাদের সাথে সময় দিয়েছেন। আপনি ভীষণ ব্যস্ততার মধ্যে স্যার। আপনাকেও অনেক ধন্যবাদ। আমি পজিটিভ বার্তাকে প্রথমেই আন্তরিকভাবে আমার ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আর শিশিরবাবু, আপনাকেও আমার অনেক ধন্যবাদ। আপনি আমাকে ডেকেছেন পজিটিভ বার্তার জন্য কিছু কথা বলতে। সুতরাং দুজনকেই আমার আন্তরিক অভিনন্দন, এবং যারা শুনছেন প্রত্যেককেই আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জ্ঞাপন করছি। পজিটিভতার পক্ষ থেকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন রইল যারা পর্দার উপরে দেখছেন আর আমাদের পজিটিভতার পর্দায় নজর রাখছেন এবং যারা সবসময় সঙ্গে থাকেন, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা চলে যাচ্ছি সোজা আলোচনায়। স্যার, লোকসংস্কৃতি, লোকসাহিত্য তো বিশাল ব্যাপার স্যার। তো কীভাবে মানুষের মনে এই সাহিত্য ধরা এবং সংস্কৃতির জন্ম হলো স্যার, সে সম্পর্কে যদি কিছু বলেন স্যার আপনি। দেখুন, আমরা আসলে খুব উপরে ভাবি, উপরে চিন্তা করি, ফলে অনেক কঠিন বিষয়কে আমরা খুব সহজভাবে নেওয়ার ব্যাপারে অভ্যস্ত। কিন্তু যত সহজ করে আমরা ভাবি, ব্যাপারটা কিন্তু ঠিক এরকম নয়। লোকসংস্কৃতির যে জন্ম, তার আগেও মানুষের আরেকটা সংস্কৃতির ধারা ছিল। সেটা হচ্ছে নৃতত্ত্ব বা অ্যানথ্রোপোলজি, যেটা লোকসংস্কৃতির পিতৃপুরুষ। তো এই অ্যানথ্রোপোলজি বা নৃতত্ত্ব ভাবনাটা আমরা এই পৃথিবীতে যখন মানুষ পৃথিবীর আলো বাতাসের মুখ দেখেছে, মাটিতে পা রেখেছে এবং মানুষ যখন বেঁচে থাকার জন্য সংগ্রামটা শুরু করেছে, সেই সময় থেকেই যে তার যে ভিতরে বেঁচে থাকার আকুতি এবং সঙ্গে সঙ্গে সংস্কৃতি ভাবনাটা তার মধ্যে জন্মগ্রহণ করছে, ঠিক এই থেকেই শুরু হবে কিন্তু আমাদের এগিয়ে চলার প্রক্রিয়াটা। এবং এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। মানুষ প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম করেছে, এই পৃথিবীর মাটিতে পা দিয়েই সে অসহায় বোধ করেছে। তাকে খাদ্যের সন্ধান করতে হয়েছে, তাকে বাসস্থানের সন্ধান করতে হয়েছে এবং একটা তীব্র যুদ্ধের মধ্য দিয়ে তার জীবনযাত্রা কিন্তু এগিয়ে চলেছে। সে তখন লোক সংখ্যায় কম ছিল, তার গোষ্ঠীগত শক্তি কম ছিল। তারপর আস্তে আস্তে মানুষ জমাট বেঁধেছে, বাঁধতে একটা সমাজ তৈরি হয়েছে এবং যখন সমাজ তৈরি হয়েছে তখনই মানুষের কিন্তু যে নতুন সংস্কৃতির ধারা তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে গিয়ে মানুষের সংস্কৃতি, লোকের সংস্কৃতি, এবং সেটাকেই আমরা নাম দিয়েছি লোকসংস্কৃতি। ইংরেজিতে আমরা বলছি ফোকলোর। ধন্যবাদ স্যার। স্যার, টোটেম, টেবু এবং আত্মাতে বিশ্বাস, প্রাণবাদ, ম্যাজিক, এসব সম্পর্কে যদি কিছু বলেন। খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আসলে এই ব্যাপারটা আমরা যখন লোকসংস্কৃতি চর্চা করতে আরম্ভ করি, এই ব্যাপারগুলো আমাদের জেনে নিতে হয়। আমরা খুব উপরেই ভাসি, আমি তো বলেইছি আগে যে উপরে আমরা চলি, কিন্তু এই যে কিছু তত্ত্বগত ব্যাপার, নৃতত্ত্বের সঙ্গে লোকসংস্কৃতির যে সম্পর্কগত কিছু ব্যাপার আছে, সেই বিষয়টাকে নিয়ে কিন্তু আমরা খুব একটা ভাবনা চিন্তা করি না বলে আমাদের এই নানা রকমের খুঁত থেকে যায়, ভাবনা চিন্তার মধ্যে অসঙ্গতি থেকে যায়। আপনি প্রথমে টোটেমের কথা বলেছেন, তারপর বলেছেন টেবোর কথা, তারপরে সর্বপ্রাণবাদের কথা বলেছেন, তারপরে ম্যাজিক আছে, পিতৃপুরুষের পূজা আছে, মাতৃতান্ত্রিকতা আছে। এইসব বিষয়গুলো পাশাপাশি একেবারে একের অন্যের সঙ্গে জড়িয়ে আছে। প্রথম মানুষ তো আপনার শুরু করেছে বেঁচে থাকার সংগ্রাম। তাকে পশু শিকারে যেতে হয়েছে, তাকে ফল সংগ্রহ করতে যেতে হয়েছে এবং প্রতিনিয়ত তার যুদ্ধ। সে দেখছে ভয়াল প্রকৃতি, সেই প্রকৃতি কখনো রোদ দিচ্ছে, কখনো আবার সেই প্রকৃতি বন্যার আকারে সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে, সেই প্রকৃতির বুক থেকে আবার বজ্রপতন হচ্ছে, সেই প্রকৃতি দিন হচ্ছে, রাত হচ্ছে, সবই তো মানুষের কাছে তো অজ্ঞাত। মানুষ কিচ্ছু জানে না যে এগুলো কী। এবং তার মনে প্রথম যে প্রশ্নটা জেগেছে, তাহলে আমি কে, আমার পিতা কী, আমার পরিচয় কী? তখনই এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো থেকে মানুষের মধ্যে
মানে ভাবনাটা এসেছে যে তাহলে কেউ না কেউ আমার পূর্বপুরুষ আছেন, যিনি আমার জন্মদাতা। তিনি আমার মা হতে পারেন, তিনি আমার বাবা হতে পারেন, না আমার পিতা বা মাতা যেই হোক। এবং এই ভাবনাটা যখন মানুষের মধ্যে এসেছে, সে তার পূর্বপুরুষের সন্ধান করতে শুরু করেছে যে আমার তাহলে পূর্বপুরুষটা কে, আমার পরিচয়টা কাকে দিয়ে হবে। তখন ধরুন কেউ বলেছে যে আমার পরিচয় এই যে বৃক্ষ, এই যে গাছটা, এই গাছটা বা এই জাতীয় যে গাছটা, এই গাছটা আমার পূর্বপুরুষ কেউ বলছে। কেউ বলছে এই লতা, কেউ বলছে এই পাতা, কেউ বলছে এই মাছ, কেউ বলছে ওই পাখি। এরকম সারা পৃথিবীব্যাপী মানুষের মধ্যে একটা আদিম বিশ্বাস ছিল যে প্রত্যেকেরই পূর্বপুরুষ আছে। এই পূর্বপুরুষেরা এই প্রকৃতির বুক থেকেই তারা কাউকে না কাউকে, কোনো একটা বৃক্ষকে, কোনো একটা পাখিকে, কোনো একটা গাছকে, কোনো একটা নদীকে বাছাই করে নিয়েছে। এবং এই যে ভাবনাটা, এই ভাবনাটা থেকেই টোটেম ভাবনার জন্ম হয়েছে। তো আমি আরেকটু যোগ করছি, আমরা বাঙালিরা বিয়ের অনুষ্ঠানের সময় আপনি লক্ষ্য করে দেখবেন অনেকেই মাছকে সিঁদুরের ফোঁটা টোটা দিয়ে মাছের পুজো করে। এই যে ভাবনাটা, এটা টোটেম ভাবনা। এই আমাদের কোনো না কোনো গোষ্ঠীর মাছ হয়তো কোনো এককালে টোটেম ছিল, আমরা ভুলে গেছি পূর্বসূত্র, কিন্তু আমাদের সেই ঐতিহ্যটাকে, ধারাবাহিকতাটাকে আমরা আজও ধরে রাখছি। একই সঙ্গে আমাদের ত্রিপুরার একজন ককবরক ভাষাবিদ ছিলেন কুমুদকুণ্ডু চৌধুরী। আমি জানি না আপনার মনে আছে কিনা। এই কুমুদকুণ্ডু চৌধুরী আদিবাসীদের নিয়ে বিস্তর গবেষণা করেছেন। তিনি আদিবাসীদের টোটেম সম্পর্কে, যে তাদের পূর্বপুরুষের অনুসন্ধান তিনি করছেন, তিনি বলছেন যে তাদের টোটেম হচ্ছে তিপ্রাখর, নোয়ারিখর বলে কচ্ছপ, এক গোত্রের এক জাতের একটা কচ্ছপ, যেটা মাটির গর্তের মধ্যে পাওয়া যায় পাহাড় অঞ্চলে মিলে। তো সুতরাং এই টোটেম ভাবনা থেকে আমরা কিন্তু কেউ মুক্ত নেই। তো এই হলো গিয়ে আপনার টোটেমীয় ভাবনা। আর এইভাবেই মানুষের জীবন চলছে, মানুষ সংগ্রাম করছে এবং বেঁচে থাকার জন্য নানা রকমের প্রক্রিয়া তারা কিন্তু আবিষ্কার করে চলছে। কীভাবে বাঁচবো, কীভাবে নিজের অস্তিত্বটাকে রক্ষা করব, আমার গোষ্ঠীর সবলতাটা কি করে আসবে, আমার বেশি সংখ্যক লোক লাগবে, আমাকে নিরাপত্তা বলয় তৈরি করতে হবে এবং সেইভাবে আমার অস্তিত্বকে টিকিয়ে রাখতে হবে। অর্থাৎ যুদ্ধ, ক্রমাগত মানুষের যুদ্ধ চলছে, বেঁচে থাকার যুদ্ধ এবং খেয়ে থাকার যুদ্ধ। খেতে হবে, বাড়াতে হবে, সন্তান বাড়াতে হবে, মানুষ বাড়াতে হবে, গোষ্ঠীকে বড় করতে হবে, পাশাপাশি আমাকে এগিয়ে চলতে হবে। এই ভাবনা থেকেই কিছু কিছু নিয়ম কানুন তৈরি হয়েছে। সেই নিয়ম কানুনকে বলছি আমরা টেবো। টেবোটা আমরা বাংলায় তার যে অনুবাদ করছি বিধিনিষেধ। নানান রকমের, যে এইটা করো না, এইটা করলে বিপদ হবে, ওইটা করো না, ওইটা করলে সমস্যা হবে, এই সময়টা বাছাই করো, ওই সময়টাকে নির্ধারণ করো, দিনটা এইটা দিন, এটা রাত, এইভাবে তুমি বেছে চলো, এই জায়গায় পা দিও না। এই যে বিভিন্ন রকমের নিয়ম কানুন, বাধা নিষেধগুলো, এই বাধা নিষেধগুলো থেকেই কিন্তু আমাদের টেবু ভাবনাটা জন্ম হয়েছে। তো আমাদের যারা পণ্ডিত আছেন এরা কিন্তু বলছেন যে এই টেবুটাই আসলে আমাদের সংস্কৃতি ভাবনার একেবারে প্রাথমিক ভিত। সংস্কৃতি ভাবনাটা যার উপরে ভিত্তি করে দাঁড়িয়েছে, যার উপরে ভিত্তি করে সংস্কৃতি ভাবনাটা গড়ে উঠছে, সেটা হচ্ছে টেবু। আমি দু একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। আমাদের বিবাহকালীন নানা রকমের আচার আচরণ আমরা পালন করি এবং এই বিবাহকালীন সময়ে আমরা দেখবেন বলবেন যে ও অমুক বাড়ির মেয়ে, ওই গোত্রের মেয়ে, না না না, তার সঙ্গে আমাদের বিয়ে চলবে না। মানে এখানে একটা বিধিনিষেধ, একটা নিষেধাজ্ঞা একটা দাঁড়িয়ে যাচ্ছে। কোনো না কোনো কারণে সেই গোত্রের সঙ্গে আমার গোত্রের বিবাহ কর্মটা চলবে না। এটা হচ্ছে এক ধরনের বিধিনিষেধ, টেবু। আবার আমরা যখন ধরুন কোনো এমন কিছু কিছু কাজ আছে, এই কালেও আমরা কি করি, বিড়াল দেখলে দাঁড়িয়ে করি, বিধিনিষেধ, যে এই বিড়াল দেখলে তোমার যাত্রা হচ্ছে না, সুতরাং ইউ স্টপ, তুমি দাঁড়িয়ে যাও। এই যে বিধিনিষেধগুলো, এইগুলো আমাদের সংস্কৃতির জগতে এগিয়ে চলার ক্ষেত্রে নানাভাবে সাহায্য করছে। আমি টোটেমের কথা বললাম, আবার এইবার টেবুর কথাও বললাম। এখন আপনি আরেকটা কথা বলেছেন, আত্মবিশ্বাস। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে আমরা নতুন শতাব্দীতে, একবিংশ শতাব্দী, 2024 সাল চলছে, আমরা কি আজও
সেই অতীত আদিম সময়ের যে পূর্বপুরুষের প্রতি যে শ্রদ্ধা, যে বিশ্বাস, এটাকে আমরা এখনো ত্যাগ করতে পেরেছি? পারিনি। অর্থাৎ যদি কোনো মানুষের মৃত্যু হয়ে যায়, তার মধ্যে যে আত্মা, সেই আত্মার কখনো বিনাশ হয় না, আত্মা অবিনশ্বর। আজকেও আমরা এই বিশ্বাসটা কিন্তু বুকে বুকে পোষণ করি। একটা উদাহরণ দিই, যেমন ধরুন মহালয়ার দিন আমরা পূর্বপুরুষকে স্মরণ করি, পিতাকে স্মরণ করি, তার আত্মাকে ডেকে আনি এবং তার উদ্দেশ্যে আমরা জল নিবেদন করি তো। আর কি করছি আমরা? জলের মধ্যে দাঁড়াচ্ছি, বুক জলে দাঁড়াচ্ছি বা বুক সমান জলে দাঁড়িয়ে তারপরে মাটিতে পা রাখছি, পা রেখে হাত জোর করছি, বাতাস গ্রহণ করছি, সূর্যকে প্রণাম করছি, মুক্ত আকাশকে দেখছি। তাহলে এখানে তর্পণ বলা হয়েছে। তর্পণ, 5টা জিনিস আছে এখানে। দেখুন, মাটি, জল, আলো, বাতাস, মহাশূন্য। অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, পঞ্চভূত। এবং এর থেকে এই যে ভগবান ভাবনাটা, এই পঞ্চভূতকে কিন্তু আশ্রয় করেই আমাদের এই সমস্ত চিন্তাভাবনা গড়ে উঠেছে। এবং আমরা কি বলছি যে আত্মায় বিশ্বাস, এর থেকে আমরা মুক্ত নই। আজকেও আমরা বিশ্বাস করি আত্মা আছে। আদিম মানুষেরা কীরম ভাবতো যে আজকে আমি আমার বন্ধুটিকে সঙ্গে নিয়ে, আমার প্রিয়জনকে সঙ্গে নিয়ে বা আমার গোষ্ঠীর লোকটাকে সঙ্গে নিয়ে আমি শিকার করতে গেছি, কিন্তু সেই শিকারটা, সেই প্রাণীটা এত হিংস্র ছিল যে আমরা বহু কষ্ট করে তাকে বাগে এনেছি, কিন্তু আমার সঙ্গের যে প্রিয়জনটি, ওই পশুটা, ওই প্রাণীটা আমার প্রিয়জনটিকে হত্যা করেছে, তাকে আমরা আর ফিরে পাইনি, সে মারা গেছে। তো মারা যে গেছে তার জন্য আমার খুব বেদনা হচ্ছে। রাত্রেবেলা ঘুমিয়েছি এবং ঘুমের মধ্যে দেখলাম সে আমার সঙ্গে আসছে, কথা বলছে। তাহলে এই যে ভাবনাটা, অর্থাৎ আমি ধরে নিয়েছি যে সে মরে গেলেও তার অস্তিত্ব আছে, এবং এই অস্তিত্বের যে ভাবনাটা, এটাই আত্মায় বিশ্বাস। তো আত্মায় বিশ্বাস আমরা একরকম করি, পৃথিবীর নানা দেশে নানা মানুষেরা নানা রকমের আত্মায় বিশ্বাস করে। শুভ আত্মায় বিশ্বাস আছে, অশুভ আত্মায় বিশ্বাস আছে, এবং সবটাই সত্য। একটা উদাহরণ দিই, আমরা ত্রিপুরায় যারা আদিবাসী জনগোষ্ঠী, তারা কের পূজা করে, আপনি নিশ্চয়ই জানেন। একদম। এই কের পূজার সময়ে এরা কি করছে? তারা একটা নির্দিষ্ট দিন বাছাই করে নিচ্ছে, এবং সেই নির্দিষ্ট দিনে যেই জায়গায় কের পূজা হবে, সেখানকার যত মানুষ, বিশেষ করে যারা বৃদ্ধ বৃদ্ধা, গর্ভবতী মহিলা, যারা মরে যেতে পারে এমন মানুষ, তাদের সবাইকে গ্রাম থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। উদ্দেশ্যটা কি? যে আমি আমার গ্রামটাকে বন্ধন করব, মন্ত্র দিয়ে গ্রাম বন্ধন করব, এবং উদ্দেশ্য হচ্ছে এই গ্রামের মধ্যে যাতে কোনো অশুভ শক্তি, অশুভ আত্মা এসে আমার গোষ্ঠীর মানুষকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। এখন ধরুন একটা লোক, বৃদ্ধ একজন, অসুস্থ একজন, সে মরে গেল। তাহলে মরে গেলে এই মৃতদেহের ভিতরে বাইরে থেকে কোনো একটা অশুভ আত্মা এসে তার মধ্যে প্রবেশ করতে পারে, করলে পরে সে আমার গোষ্ঠীর ক্ষতি করবে। নবজাত শিশুটা, তার যদি এই বৃত্তের মধ্যে মন্ত্র পড়া যে সার্কেল বৃত্ততে, সেখানে যদি জন্ম হয়ে যায়, তাহলে এই শিশুটার মধ্যে একটা অশুভ আত্মা এসে ঢুকে যেতে পারে, ফলে আমার গোষ্ঠী কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে এই বিশ্বাসটা যে শুধুমাত্র আমরা বাঙালিরা করে যাচ্ছি, সংস্কৃত শাস্ত্রের পণ্ডিতেরা আত্মার কথা বলেছেন, অথবা ভারতবর্ষের অন্যান্য গোষ্ঠীর মানুষ, তা না, একেবারে সর্বব্যাপী সারা পৃথিবীব্যাপী মানুষ এই আত্মায় বিশ্বাস করছে। এটা তো একটা, অনেকেই বলেন যে এটা কুসংস্কার, আর বিশ্বাসের উপর চলছে। দেখুন, আসলে সংস্কার কুসংস্কারের ব্যাপারটা একটা পুরো জায়গা এরিয়া করে রেখে দিয়ে যাতে কোনো আত্মা না ঢুকে। না, আপনাকে ব্যাপারটা ভাবতে হবে। খুব সহজভাবে যদি আপনি এটাকে ব্যাখ্যা করেন, তাহলে আপনি এটাকে কুসংস্কার বলতেই পারেন, এটা আপনার নিজস্ব ব্যাপার। কিন্তু আমার যে নিজস্ব দৃষ্টিভঙ্গি, আমার যে বিশ্লেষণ, এই বিশ্লেষণ বলছে যে না, এরা অত্যন্ত প্রাচীন সময় থেকে তারা এই ব্যাপারটাকে, বিশ্বাসটাকে বহন করে এনেছে। এটাকে আমি চট করে উড়িয়ে দিতে পারি না। আমাদের সংস্কৃতি, লোকসংস্কৃতির বিষয়টা তো এই
যে আমাদের পূর্বপুরুষেরা প্রজন্ম পরম্পরায় যা বিশ্বাস করে এসেছে সেটাকে আমি না মানতে পারি, সেটাকে আমি আমার সময়ের ক্ষেত্রে সেটাকে আমি গুরুত্ব নাও দিতে পারি, কিন্তু তাই বলে এটার কোনো যুক্তি নেই, এটাকে আমি উড়িয়ে দেব, এটা কিন্তু হয় না। আমাকে ভাবতে হবে যে এটার পিছনে কোনো যুক্তি রয়েছে কি না, কেন আমার পূর্বপুরুষেরা এই কাজটা করতেন, এবং আজকে সেটা আমি পারছি না, কিন্তু তাই বলে সেটাকে আমি কুসংস্কার বলে, সেটাকে আমি অর্থহীন বলে না কিন্তু স্যার, উড়িয়ে দিতে পারি না। আমি বলছিলাম যে নতুন প্রজন্ম, জাতি জনজাতি সব ক্ষেত্রে এই নতুন প্রজন্ম যারা আছে অনেক কিছু এটা বলছে যে এরকম এটা। মানে এটা হচ্ছে গিয়ে আসলে জানতে হবে তো, হ্যাঁ। জানার অভাব আছে, জানার ক্ষেত্রে ঘাটতি আছে। আমি এদের দোষারোপ করি না, আমি সময়টারও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। একদম। আজকাল মানুষের উপর চাপ বেড়ে যাচ্ছে, অর্থনৈতিক যে বোঝাটা মানুষের উপর বাড়ছে ক্রমাগত, বেশি কিছু ভাবনা চিন্তা করার সময় তো মানুষ দিতে পারছে না। ফলে এগুলোকে এখন উড়িয়ে দেওয়া ছাড়া আর বিকল্প কোনো রাস্তাও তাদের সামনে নেই। এটা তাদের আমি অপরাধ দিই না। আর পাশাপাশি সংস্কৃতিতে অত্যন্ত গভীরের বিষয়, এটাকে মানে তুলে আনতে গেলে একটু চর্চা লাগবে চর্চা ভাই। করতে হবে। এটাকে একটু চর্চা না করলে পরে আমরা নির্দিষ্ট লক্ষ্যে কোনোদিনই পৌঁছতে সক্ষম হব না, আমাদের দ্বারা সম্ভব নয়। যাই হোক, তাহলে আমি আবার আমাদের পুরনো কথায় আমি ফিরে যাচ্ছি। একদম। মানুষের যে এই বিশ্বাস সংস্কারগুলো, এগুলোর পিছনে মানুষ একটা শক্তিকে সবসময় চিন্তা করে এসেছে। আজও কি আমি বলতে পারছি যে এই পৃথিবীতে মাথার উপরে যে এই মহাশূন্য মহাকাশ, সেখানে কটা তারা আছে, কটা নক্ষত্র একদম। আছে, সেই নক্ষত্রের মধ্যে আমারই মতো কোনো প্রাণীরা বসবাস করছে কিনা আজও তো আমাদের কাছে অজ্ঞাত। তাহলে আমার সীমাবদ্ধতাটুকু আমি মানব না, আমাকে মানতে হবে। আর এই যে সীমাবদ্ধতা না মেনেই তাকে উড়িয়ে দেওয়া, নস্যাৎ করে দেওয়া, এটা তো আমার অজ্ঞতা। আমি যদি না জানি তাহলে আমি সেটাকে উড়িয়ে দিতেই পারি। সুতরাং সংস্কৃতি ভাবনাটাও এরকম। তার পিছনে যে আমার শত শত বছরের আমার যে পূর্বপুরুষেরা তারা কি ভেবেছিলেন, সেটা আমি তুচ্ছ মানুষ, তাকে আমি নস্যাৎ করে দেব, এই সাহস আমার নেই ভাই। আমি কিছু ফেলার আগে আমি কিছু ভাবি যে এটাকে আমি ফেলবো কিনা, একদম। সেটাকে ফেলবো কিনা, তারপর গিয়ে আমার চিন্তা হবে যে আমি আসলে কদ্দূর কি করতে পেরেছি, আদৌ যুক্তিযুক্ত কিনা। আরেকটা পয়েন্ট ধন্যবাদ আপনার স্যার। ছিল সর্বপ্রাণবান। সর্বপ্রাণবাদ, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। একটা শিশু, তার সামনে আপনি একটা বল ছেড়ে দিন, গড়িয়ে দিন, সে প্রথমেই যাবে, বলটাকে ধরবে, এবং সে মনে করবে যে বলটার প্রাণ আছে, জীবন্ত, কারণ সে মৃত অমৃত জানে না, কোনটার প্রাণ আছে কোনটার প্রাণ নেই সে জানে না। তার সামনে দিয়ে একটা একটা পিপিলিকা পিঁপড়ে যদি হেঁটে যায়, সেটাকেও সে ধরতে যায়, আবার তার সামনে দিয়ে যদি বলটা গড়িয়ে যায় সেটাকেও ধরতে যায়, তার কাছে দুটোই সমান। তো আমাদের পূর্বপুরুষেরা যখন তাদের মস্তিষ্কের চিন্তা শক্তির সেই প্রসার ঘটেনি, তখন তারা সব কিছুর মধ্যেই প্রাণ আছে এই ভাবনাটা ভেবেছে, এবং এই ভাবনাটা ভেবেছে বলেই আজকেও আমরা শালগ্রাম শিলার পূজা করি, পাথরের পূজা করি, গাছের পূজা করি, এবং এই পূজার ভাবনাটা পরে সেই ভাবনা অনেক পুষ্ট হয়েছে, তার মধ্যে মানুষ যুক্তি খুঁজে পেয়েছে, তার মধ্যে মানুষ কার্যকারণ সম্পর্ক তৈরি করেছে, কিন্তু ভাবনাটা শুরু হয়েছিল সেই আদিম চিন্তা থেকে যে সব কিছুতেই প্রাণ আছে। আর আজকে তো আমরা দেখতেই পাচ্ছি যে গাছপালা কীরকম মহার্ঘ হয়ে যাচ্ছে, বায়ুর অভাবে মানুষ কীরকম ছটফট করতে শুরু করেছে। আজকে আমরা বলছি বৃক্ষ গাছ লাগাও, গাছ রোপণ করো, বৃক্ষ পূজা করো, কিন্তু সেই ভাবনাটা তো আমাদের আদিম পুরুষেরাই দিয়ে গেছে। আমরা তাদের তো গাছের বেদি বাঁধিয়ে সেই বেদিতে এককালে বসে সভা সমিতি হতো, মানুষ সেখানে বসে দুপুরবেলায় গল্প গুজব করতো হাওয়ার মধ্যে। আজকে সেই গাছ কোথায়? তাহলে এই যে ভাবনাটা, এটা তো সর্বপ্রাণবাদী ভাবনা। এবং হ্যাঁ, এবং আজকেও আমরা পাথরকে পূজা করছি। আপনি যান বিভিন্ন তীর্থক্ষেত্রগুলোতে যান, সেখানে গাছের গোড়ায় গাছকে যেমন লাল কাপড় পরানো হচ্ছে, পাথরের গায়েও সিঁদুরের ফোঁটা দেওয়া হচ্ছে। তাহলে এই ভাবনাগুলো সর্বপ্রাণবাদী ভাবনা, এবং এটা আগেও ছিল এবং এখনও কিন্তু আমরা প্রকারান্তরে বহন করছি না জিতে। আমাদের কিছুটা অজ্ঞতা তো আছে, আমি তো আগেই বললাম। এবং এই ভাবনাটা হচ্ছে অনেকেই করতে চাই, পাথর পুজো অনেকেই করছে, এবং এটার যথেষ্ট গুরুত্ব আছে, একে আপনি অস্বীকার করতে পারবেন না। আর আমরা এখন তো বলছি গাছ লাগাও, গাছের মধ্যে প্রাণ আছে। এবং আমি মানে কিছু কিছু মানে গল্প উপন্যাস, যে সায়েন্স ফিকশনের গল্প উপন্যাসে আমি দেখছি যে এই গাছপালাগুলো যে
কথা বলে, গাছপালাগুলোরও যে অস্তিত্ব আছে, এরা শুধু একটাই তাদের অভাব, সেটা নড়াচড়া করতে পারে না, একদম এক জায়গায় ফিক্সড আছে। কিন্তু জগদীশ বসু গাছের প্রাণ আছে বলে দিয়েছেন বৈজ্ঞানিকভাবে, কিন্তু তিনি বলার আগেও তো গাছের প্রাণ ছিল, আমরা তো সেটা জানি, নতুন করে তো আর বলার কিছু নেই। সুতরাং এই ভাবনাটাই আসলে সর্বপ্রাণবাদী ভাবনা। আরেকটা পয়েন্ট আছে যার মানে ম্যাজিক ম্যাজিক মানে সম্পর্কে। ম্যাজিক, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি একবার উদয়পুরে চড়কের মেলা দেখতে গেছিলাম। চড়কে এদিকেও হয়, কিন্তু একটা রিমোট অঞ্চলে সেখানে চড়কের মেলা হয়, চড়ক করে এরা। গেছিলাম তো দেখলাম যে আকাশ মেঘে ছেয়ে গেছে, আকাশে মেঘ, কিন্তু লোকেরা বলছে না বৃষ্টি হবে না, দৃঢ় বিশ্বাস বৃষ্টি হবে না। এবং যাই হোক, বৃষ্টি যদিও হয়নি, তো কেন হবে না? না, এখানে যারা সাধুসন্ত আছে এরা মন্ত্র দিয়েছে, সেই মন্ত্রের বলে তারা মেঘকে আটকে দিয়েছে। এটাকে আমরা ম্যাজিক বলছি। আবার এটা সম্ভব স্যার? হ্যাঁ সম্ভব। আচ্ছা ঠিক আছে, এটা আমি পরে আসছি, আমি একটু পরে আসছি। আরেকটা উদাহরণ আমি দিয়ে নিই। বাংলাদেশে একদল মানুষ আছে, বিশেষ করে যারা ভাটির বাংলাদেশ, যেখানে সবসময় জলা জায়গা টায়গা থাকে, ওইখানে একবারই ফসল হয়, বর্ষা এলে আর সেখানে ফসল ফলানো যায় না। এই টানের সময়ে তারা খুব দ্রুত গাছপালা রোপণ করে টোরে দেয়, দিলে পরে বর্ষার আগে আগেই সমস্ত, কিন্তু বৃষ্টির ভয়টা থেকে যায়। ওইখানে এক শ্রেণীর মানুষ আছে যাদের বলা হয় হিরালি বা শিরালি। এদের ডেকে আনা হয়, আনলে পরে তাকে বলে যে তুমি মেঘ ভাগিয়ে দাও, বৃষ্টি এলে পরে আমার ফসল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এবং সে তখন তার চেষ্টা করে, সে মন্ত্রতন্ত্র ইত্যাদি ইত্যাদি মানে প্রেরণ করে, কিন্তু বৃষ্টি হোক বা না হোক, এই যে একটা প্রাচীন একটা পদ্ধতি এবং মেঘের সঙ্গে বিভিন্নভাবে যুদ্ধ করা এবং তাকে তাড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টাটা, সেখানে যে বিষয়টার মূল যে জায়গাটা, সেটা হচ্ছে মন্ত্র। বলা হয় যে মন্ত্রতন্ত্র ছাড়া এইভাবে মেঘ আটকানো যায় না। এখন আপনি বলছেন যে এটা কি সম্ভব কিনা। এখন দেখুন, মন্ত্রের কথায় যদি আমি যাই, যখন সুন্দরবনের মাঝিরা নদীতে নৌকা ভাসায়, তখন এরা যে মন্ত্র পড়ে সেটা হচ্ছে 5 পীরের মন্ত্র। কিছুই না, বিশ্লেষণ করে দেখা গেছে যে 5 জন পীর মুসলিম সন্ন্যাসী, এদের নাম উচ্চারণ করে বারবার উচ্চারণ করা হচ্ছে, এবং তারা এটাকেই মন্ত্র বলে বিশ্বাস করছে। তাহলে মূল জায়গাটা হচ্ছে বিশ্বাসের জায়গাটা, এবং এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন এই যে ম্যাজিক বা মন্ত্র, এটা আজকের না তো, এর অস্তিত্ব একেবারে প্রাগ ঐতিহাসিক যুগে আমাদের পূর্বপুরুষদের সময় থেকেই হয়েছে। এরা কি করছে? এরা শিকার ধরতে যাবে, দেয়ালে শিকারের ছবি আঁকছে, এই কিন্তু শিল্পের জন্ম হচ্ছে। দেয়ালে ছবি আঁকছে, ছবি আঁকছে কার ছবি? একটা পশুর ছবি। একে তার সেই পশুটার গায়ে তীর এঁকে দিচ্ছে, লোকেরা তীর ছুটছে, সেই তীরটা এসে পশুর গায়ে বিদ্ধ হচ্ছে। অর্থাৎ সে কামনা করছে যে আজকে আমরা এই পশুটাকে শিকার করতে যাব, তীর নিক্ষেপ করব, এবং আমাদের তীরে সেই পশুটা তার মৃত্যু হবে, আমরা খেয়ে বাঁচব, সেই পশুটার মাংস খাবো আমরা। আর তারা ঘিরে ঘিরে ওই পাথরটাকে ঘিরে ঘিরে বা তার সামনে একটা অগ্নিকুণ্ড জ্বালিয়ে তারপর সেটাকে প্রদক্ষিণ করছে। প্রদক্ষিণ করে কি করছে? তারা নানা রকমের মুখ দিয়ে ছড়া বলছে, বা ধরুন গান গাইছে। এইভাবে ছড়ার জন্ম হচ্ছে, গানের জন্ম হচ্ছে। ছড়া মানে মন্ত্র। এখন এই যে বিশ্বাসের জায়গাটা, এটা তো সেই আদিমকালের আমাদের পূর্বপুরুষরাই বহন করে এনেছে। এরপরে এটাকে আবার আমাদের যারা পণ্ডিতজন আছেন, এটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছেন। একটা হচ্ছে অনুকৃতিমূলক জাদু, মানে যেটাকে ইংরেজিতে সিম্প্যাথেটিক ম্যাজিক বলছে, আর একটা হচ্ছে সংস্পর্শমূলক জাদু। এই যে তারা নাচছে বাঘের পোশাক পরে বা সিংহের ছালটা গায়ে দিয়ে এরা নৃত্য করছে, মাথায় শিং আছে। আপনি দেখবেন আপনার বিভিন্ন রকমের পুরনো বই, ইতিহাস বই টইগুলো ঘাটলে সেখানে দেখবেন যে এইসব ছবি টবিগুলো আমরা খুঁজে পাবো।
এবং এই যে আমাদের আদিম পুরুষেরা এই কাজটাজগুলো করছে, তখনই মন্ত্র ভাবনাটা জন্ম হচ্ছে এবং মনে করছে যে এই কথাগুলো যদি আমরা বলতে পারি তাহলে আমার শিকারটাকে আমি আমার সহজে আমার আয়ত্তে নিয়ে আসব। তাহলে এই মনের গভীরে যে বিশ্বাসের জন্ম হচ্ছে, এই বিশ্বাসটাই তো আমরা এতদিন ধরে বহন করে এনেছি। একদম তখন বিশ্বাসের ভিত্তিটা ছিল অত্যন্ত দৃঢ়, আজকে বিশ্বাসের ভিত্তিটা একটু দুর্বল হয়ে গেছে। কিন্তু দুর্বল হলেও আমরা কিন্তু তার থেকে মুক্ত হতে পারিনি। তো বাঘছাল গায়ে দিয়ে তারপরে তাকে অনুকরণ করে তারপরে নৃত্য করে শিকারে যাওয়া এবং সেই শিকারকে শিকার করে এনে মেরে এনে হত্যা করে এনে মাংস ভক্ষণ করা, তাহলে বেঁচে থাকার একটা ব্যাপার এখানে যুক্ত আছে। এবং একই সঙ্গে আরেকটা হচ্ছে মানে স্যার, পশু হত্যা কিন্তু সেই আদিম যুগ থেকে ছিল ছিল, উপায় তো নেই। তখন তো জীবনটাই এরকম, এবং তারা কখন পুরানো মাংসের স্বাদ পেয়েছে, যে পশুটাকে পুড়িয়ে তাকে নরম করে ঝলসে নিয়ে খাবো, এটা তো সেই যখন বনের মধ্যে দাবানল হচ্ছে, অগ্নিকাণ্ড হচ্ছে, বাজ পড়ে গাছ একটা পুড়ে যাচ্ছে, আশেপাশের 10টা গাছ পুড়ছে, তার নিচে বসবাসকারী পশুগুলো আগুনে পুড়ে যাচ্ছে, সেই পুরানো পুড়ে যাওয়া পশুটাকে এনে যখন মাংস খাচ্ছে, তখনই তারা বুঝেছে যে আগুন এবং সেই আগুনের মাংস, পুরানো মাংসটা তুলনামূলকভাবে অনেক বেশি স্বাদ। তো আস্তে আস্তে সংস্কৃতি তো এইভাবেই এগিয়েছে, এটাই তো সংস্কৃতির গোড়ার কথা। এবং এই সংস্কৃতি পরবর্তী সময়ে যখন মানুষ গোষ্ঠীবদ্ধ হয়েছে, সমাজবদ্ধ হয়েছে, তখনই আপনার সংস্কৃতিটা একটা দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে। তখন যখন সমাজ তৈরি হয়েছে, সেই সমাজের যে সংস্কৃতি ভাবনাটা, এটাকেই আমরা মূলত লোকসংস্কৃতি ভাবনা বলছি। আরেকটা জাদুর কথা আমি একটু বলিনি এই প্রসঙ্গে আপনাকে আমাদের মণিপুরে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা এরা আছেন এবং সেখানে এরা খুব পুরনো কাল থেকে আছেন। এদের একটা পার্বণ বলুন, সেটার নাম হচ্ছে বরণ ডাহানির এলা। তো এখানে একটা লোককথা আছে যে সে দেশে বৃষ্টি হচ্ছিল না দীর্ঘদিন ধরে, 2 ভাইয়ের বিবাদ, যে ভাই বনে চলে গেছে সেই ভাইকে আবার আনতে হবে, আনলে পরে বৃষ্টি হবে। যাই হোক, বৃষ্টি হয়েছে। এখন তার জন্য কিছু এরা আচার আচরণ পালন করে, এবার অদ্ভুত। কীরকম? এটা শুধু মেয়েদের পর্ব, বৃষ্টি হয় না, তখন মেয়েরা এরা কিছু দিনের বেলায় কিছু আচার অনুষ্ঠান করে, রাত্রিবেলায় একটা গভীর জঙ্গলে চলে যায় নদীর পাড়ে, এবং সেখানে গিয়ে এরা তাদের যা করণীয় আছে, তারা সম্পূর্ণ বিবস্ত্র হয়ে ঢাক ঢোল বাজিয়ে, সব মেয়েদের, বৃষ্টি দেবতাকে বরুণকে তারা ডাকে এবং তখন মুখ দিয়ে অশ্লীল শব্দ বেরোয়। বরুণকে বলে তুমি নেমে এসো, এসে আমাকে ভোগ করো, অর্থাৎ বরুণ এলে বৃষ্টি হবে। তো এইখানে এটা শুধুমাত্র যে পরব তা কিন্তু নয়। আসলে আমরা লোকসংস্কৃতির সঙ্গে দুটো বিষয়কে খুব গুরুত্ব দিই, একটা হচ্ছে প্রজনন ভাবনা, আরটা হচ্ছে উৎপাদন ভাবনা। একদম প্রজননটা লাগবে। আমরা একটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর কোণারক নিয়ে একটা প্রবন্ধ লিখেছিলেন। তো এই কোণারক নিয়ে প্রবন্ধ লিখতে গিয়ে তিনি বলেছিলেন যে এই যে কোণারকের গায়ে, আমি জানি না আপনি ওইদিকে সূর্য মন্দিরে দিয়ে গেছেন? গেছিলাম। আচ্ছা, সেখানে সমস্ত মানুষের যে আদিম কর্ম, সেই কর্মের সমস্ত প্রতিকৃতিগুলো সারা মন্দিরের গায়ে ছড়ানো আছে। অনেকে অশ্লীল টশ্লীল ইত্যাদি ইত্যাদি বলেন। রবীন্দ্রনাথ বলেছেন যে দেখুন, এই প্রজনন কর্মটা আসলে একটা পবিত্র কর্ম। মানুষ যদি প্রজনন ভুলে যায়, প্রকৃতি যদি প্রজনন ভুলে যায়, সৃষ্টি বন্ধ হয়ে যাবে। একদম। সুতরাং এইটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। ঠিক লোকসংস্কৃতির ক্ষেত্রে ভাবনাটা এরকম, প্রজনন ছাড়া সৃষ্টি অসম্ভব। তাই গোষ্ঠীবদ্ধ মানুষ কি করেছে? গোষ্ঠীবদ্ধ মানুষ যখন সংস্কৃতির জগতে প্রবেশ করেছে,
তখন তারা ঘট পূজা করছে। আমরা আমাদের মানে দুর্গা পূজার সময় বলুন বা যে কোনো পূজা পার্বণে, বিবাহ অনুষ্ঠানে আমরা ঘটকে পূজা করি, বলি যে এই ঘট পূজাই মূল পূজা, আমরা বলে থাকি। কিন্তু একদম। কিন্তু কেন কেন ভাই ঘট পূজা মূল পূজা? আমরা তো প্রতিমাও করছি। আসলে ঘটকে মাতৃজঠর, একজন মা তিনি সন্তানবতী হচ্ছেন, আর সেই মায়ের জঠর হচ্ছে এই ঘট, তাকে জলপূর্ণ করা হচ্ছে, ঠিক আছে? তার উপরে পাতা দেওয়া হচ্ছে, সেই সর্বপ্রাণবাদের কথা আমি একটু আগে বলেছি। একদম। আম্রপল্লব দেওয়া হচ্ছে, যে আম সে ফলবতী হয়, মানুষকে প্রাণ দেয়, তার স্বাদ মানুষ মুগ্ধ হয়, বেঁচে থাকে। আর তার উপরে একটা শশীষ কাঁচা ডাব, ডাব কিন্তু আমরা নারকেল দিই, আমরা জানি না। আর তার শীষটা থাকতে হয় কেন? ডাবটা হচ্ছে মায়ের গর্ভে সন্তানের প্রতীক, আর তার শীষটা হচ্ছে মায়ের যে সন্তানের সঙ্গে যে নারীর সম্পর্ক, সেই সম্পর্কের প্রতীক বহন করছে এই শীষটা। আর নিচে কি দেয়? ধান দেয়। ধান তো বেঁচে থাকার মন্ত্র। তো একই সঙ্গে প্রজনন এবং একই সঙ্গে উর্বরতা, ফার্টিলিটি অ্যান্ড রিপ্রোডাকশন, এই দুটো পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত, বাদ দেওয়া যাবে না কোনো মতেই। একদম। এবং এগুলো হচ্ছে লোকসংস্কৃতি চর্চার মূল কথা। যাই হোক, আমি আরেকটা জায়গায় এই ঠিক বরণডাহানির এলার কথা আমি বলছিলাম, একদম। ঠিক উত্তরবঙ্গে অনুরূপ আরেকটা পার্বণ আছে, সেটার নাম হচ্ছে হুতুমদাও, হুতুমদাও ব্রত। ওরাও সেই বিষ্ণুপ্রিয়াদের মতোই অনুরূপ অনুষ্ঠান পালন করে, এবং সেই অনুষ্ঠানগুলোতে তারা প্রায় একই রকম নিয়মকানুনের ব্যাপার ট্যাপারগুলো আছে। আর এ হচ্ছে বৃষ্টির আবাহন। আমরা খুব সীমান্ত অঞ্চলে থাকি, জানি না আপনি লক্ষ্য করেছেন কিনা, বাংলাদেশ বর্ডারে কান পাতলে এই যখন বৃষ্টি হয় না, দেখবেন তারা মাইক বাজিয়ে ব্যাঙের বিয়ে দিচ্ছে। একদম স্যার, নানা জায়গায়, শুনেছি স্যার এটা। নানা জায়গায় বিশ্বাস সংস্কারের নানা চেহারা। আমার বৃষ্টি চাই, বৃষ্টি লাগবে, এবং বৃষ্টি দেবতাকে খুশি করতে হলে যা যা করা দরকার, তাহলে এই যে গোটা প্রক্রিয়াটা কি ম্যাজিক নয়? একদম। তাহলে এটাকে বাদ দিয়ে আমরা তো আমাদের অস্তিত্ব কল্পনাই করতে পারছি না। তবু নতুন প্রজন্ম এটাকে একটু অন্য চোখে নতুন প্রজন্মকে আমরা মডারেট করতে পারছি না ভাই, এটা আমাদেরও দোষ আছে। আমরা নতুন প্রজন্মকে সেইভাবে আমরা সবাই নেই, একটা অংশ তাদের আমরা এনলাইট করতে পারছি না। এটা আমাদের ঘাটতি এবং আমাদের দুর্বলতা। কেন আমরা পারছি না? স্যার, প্রজননের পাশাপাশি বর্বরতা একটা না, প্রজনন এটা ঠিক এরমভাবে মিলালে হবে না, মানুষের চরিত্রের সঙ্গে ব্যাপারটা তো থাকবে। আর এই যে বলছেন, এটা আসলে তাহলে আমাকে ওই হেনরি মর্গানের থিওরিতে চলে যেতে হবে। মর্গান সাহেব বলছেন যে মানুষের এগিয়ে চলার বিভিন্ন স্টেপ আছে। কেমন? এই স্টেপগুলো, মানুষ প্রথমে আদিম ছিল, আদিমতার স্টেজ অতিক্রম করার পরে মানুষের বন্য জীবন শুরু হয়েছে, বন্য জীবনের পরে মানুষের বর্বর জীবন শুরু হয়েছে, বর্বরতার পরে মানুষ সভ্য জগতে পা ফেলেছে। এই স্তরগুলোকে আমাদের মানতে হবে, এবং এটা আমরা সারা পৃথিবী জুড়েই দেখেছি যে আদিম, বন্য, বর্বর, এবং তারপরে মানুষ সভ্যতার স্তরে এসেছে। আপনি কি বলতে পারেন যে পৃথিবীতে এখনো বন্য জীবন নেই, বর্বর জীবন নেই? আচ্ছা। পৃথিবীতে এমন মানুষ এখনো আছে, সভ্য জগতের মানুষ গেলে পরে তাদের হত্যা করে ফেলা হয়, সেখানে মানুষ পাই ফেলতে পারে না। এখনো সেই অন্ধকার জায়গা আছে পৃথিবীতে। একদম। সুতরাং এগুলো তো আপনার একটার সঙ্গে আর একটা রিলেটেড, বাদ দেওয়া যাবে না। একদম স্যার। স্যার, এবার সাহিত্য সম্পর্কে যদি কিছু বলেন স্যার। তাহলে তো জগৎটাতে প্রতিবাদের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আমরা। আজকে যে আলোচনার বিষয় আমাদের লোক সংস্কৃতি, আদিম বর্তমান যে সভ্যতা নিয়ে আলোচনা করছেন আমাদের বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র, শ্রদ্ধেয় ডক্টর নির্মল দাস মহোদয়। উনি আমাদের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলার প্রধান এবং উত্তর পূর্বাঞ্চলের যে আমাদের সাহিত্য একাডেমি আছে, সেই সাহিত্য একাডেমির অধিকর্তা। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, ভীষণ ব্যস্ত স্যার, আপনাকে যে আলোচনায় আপনাদের করছেন স্যার, আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি স্যার। আমি নয় শুধু, যে পর্দার উপরে যারা দেখছে তারাও মুগ্ধ হয়ে যাচ্ছে স্যার। এবার স্যার সাহিত্য নিয়ে একটু বলুন। আমি এতখানি এনলাইটেড কিনা আমি জানি না না, স্যার, এনলাইটেড কিনা আমি জানি না, কিন্তু আমি যা এই পর্যন্ত
পড়েছি, নিজে যত বুঝেছি সেগুলোই আমি আপনার সঙ্গে এবং আপনাদের সঙ্গে- একজন সুবক্তা, এটা আমি বলতে ভুলে গেছি, একজন সুবক্তা, ওনার বক্তব্য এবং কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন প্রতিটা মিটিংয়ে নয়, আলোচনা সবাই যখন ডাক হয় সরকারের পক্ষ থেকে, বেসরকারের পক্ষ থেকে, বিভিন্ন সংস্থা, মুগ্ধ হয়ে মানুষ শুনেন, নানান বিষয়ে উনি আলোচনা করতে পারেন। স্যার এবার সাহিত্য নিয়ে একটু বলুন স্যার। সাহিত্য তো ক্ষেত্রটা অনেক বড়, অনেক বড়। ক্ষেত্র অনেক বড়। এখন লোকসাহিত্য নিয়ে কাজ শুরু করতে গিয়ে এখন যদি আবার মূল সাহিত্যের ধারায় চলে যেতে হয় তাহলে আমাকে একটু ট্র্যাক চেঞ্জ করতে অনেক সময়ও একটা ব্যাপার একটু আছে। স্বল্প, আচ্ছা একটু ঠিক আছে, সংক্ষেপে আমি স্যার। প্রথমে লোকসাহিত্য থেকে আচ্ছা। অন্যদিকে যাচ্ছি। ঠিক আছে। এই লোকসাহিত্যের যে ধারাটা দেখুন, আমরা এটাকে নানা রকমভাবে আমরা ভাগ করে নিয়েছি। লোককথা, প্রবাদ, প্রবচন, ধাঁধা, ছড়া, গান। স্যার। তো সব কিছুর সঙ্গেই যেখানে প্রাচীনত্ব আছে, যে জায়গাগুলো অনেক পুরানো সময় থেকে আমরা বহন করে আনছি, সেখানে কিন্তু আমাদের জীবন ভাবনাটা নানাভাবে জড়িয়ে আছে। আমি একটা গানের কথা বলি। আমি জানি না আপনারা শুনেছেন কিনা, আমাদের বাংলা সাহিত্যে ময়মনসিংহ গীতিকা বলে এক ধরনের গান আছে। একদম স্যার, আচ্ছা স্যার। কেমন? তো অনেকেই ময়মনসিংহ গীতিকাকে খুব নির্ভেজাল প্রেমের কাহিনী ইত্যাদি ইত্যাদি বলে টলে ব্যাখ্যা করেন। তো আমি যখন ময়মনসিংহ গীতিকা নিয়ে একটু আগ্রহী হয়ে পড়ছিলাম, তখন এক ধরনের গান আমি পেয়েছি। সেই গানটা হচ্ছে কি বলে, 12 মাসি গান। তো নায়ক নায়িকা তাদের দুঃখের 12 মাসের কথা বলেন টলেন। এরপরে পড়তে পড়তে আমি দেখলাম যে আসলে কৃষি নির্ভর বাংলাদেশ, সেই বাংলাদেশে মানুষের বৃষ্টির প্রয়োজনে এইসব গান গায় মানুষ। একদম। সেখানেও দেখুন জীবন ভাবনাটা কীরমভাবে মিশে আছে। শুধু যে মাত্র মানে প্রেমের গান গাইছে, শুধুমাত্র মানুষের চিত্ত মনোরঞ্জনের জন্য গান গাইছে, এরম নয় কিন্তু। গেল গানের কথা আমি ছাড়লাম। এরপরে চলে আসুন লোককথা, ফোকটেল যেটাকে আমরা বলছি। আর এই লোককথায় তো জীবনের কথাও আছে। একদম। আমি আপনাকে একটা ককবরক লোককথার উদাহরণ দিচ্ছি। ককবরক লোককথাটা হচ্ছে অজগর সাপের গল্প। জানি না আপনি অজগর সাপের গল্পটা আপনার জানা আছে কিনা। সেই পিতা, তিনি অচাই পুরোহিত, তিনি গ্রামে গ্রামান্তরে ঘুরে বেড়ান, তিনি সেইভাবেই তার রোজগার হয়। আর মেয়েরা, তার দুটো মেয়ে, এরা জুম খেতে যায়। আপনি আদিবাসী সমাজকে খুব ভালো করে লক্ষ্য রাইমা করবেন। শর্মা এটাও এই গল্প? তো আছেই না, আচ্ছা। এটা অন্য আরেকটা গল্প। আচ্ছা। এটা এই আপনার আছেই। এবং একই সঙ্গে দেখবেন মূলত মেয়েরা এই চাষবাস, জমি জমার কাজ টাজগুলো, জুম ক্ষেতের কাজ টাজগুলো তারাই বেশিরভাগ সময় করছে। যাই হোক, একটি মেয়ে, বড় মেয়েটি, সে প্রতিদিন জুম খেতে যায়। তার খুব কষ্ট, রুদ্র হয়, বৃষ্টি হয়, তাকে এই রোদে বৃষ্টিতে পুড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়। সে বলছে জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে যে কেউ যদি আমার জন্য একটা টংঘর বানিয়ে দিত, আমি তাকে বিয়ে করতাম। তো একটা অজগর সে শুনেছে এবং সে টংঘর বানিয়ে দিয়েছে। পরের দিন এসে দেখে যে টংঘর একটা দাঁড়িয়ে আছে। মেয়ে খুব খুশি হয়েছে। এ বলছে যে আমি তো কথা দিয়েছিলাম, তুমি কে এগিয়ে এসো, আমি তোমাকে বিয়ে করব। একটা অজগর এলো, আসার পরে সে তাকে যথারীতি বিয়েও করেছে। এবং বাবা খবরটা জানতে পেরে বাবার ভালো লাগেনি, কারণ অজগরের সঙ্গে মেয়ের বিয়ে দিতে সে রাজি নয়। এবার বাবা অজগরকে এক সুযোগে হত্যা করেছে। এরপরে গল্পটা আরও লম্বা হয়েছে, আমি আর সেদিকে যাচ্ছি না। এখন এইটাকে আপনি একটা ফোকটেল বলছেন, লোককথা। একদম। কিন্তু এখানে জীবনটা কোথায় আছে, প্রাণের কথাটা কোথায় লুকিয়ে আছে? লুকিয়ে আছে যে অচাই সে উচ্চ বংশ সম্ভূত, তার যে স্ট্যাটাস, তার যে স্ট্যান্ডার্ড, সে নিজেকে আলাদা মনে করছে। আর আমি কিছুক্ষণ আগে টোটেম বলছি, আসলে অজগর সাপ তো নয়, সম্ভবত অজগর টোটেমধারী কোনো মানুষ। বলেছি না একটু আগে টোটেমের কথা? সম্ভবত সেই লোকটি অজগর টোটেমের একজন মানুষ, যা তার বাবার সঙ্গে ম্যাচ করছে না, বংশগতভাবে বা ক্যারেক্টারিস্টিক্সের দিক দিয়ে ম্যাচ করছে না। স্বভাবতই বাবা ক্ষিপ্ত হয়ে সেই অজগর সাপকে হত্যা করেছে। তাহলে এই যে জীবনের কথাটা,
এইখানে কিভাবে লুকিয়ে আছে এটাকে তো আমাদের গুরুত্ব দিতেই হবে। আপনি যেভাবেই সেটাকে নিন, আমি শিশুদের জন্য বললে শুধুই অজগর সাপের কাহিনী বলবেন, কিন্তু আপনি যখন একজন চিন্তক বিশ্লেষক হিসেবে এটাকে ভাববেন, তখন আপনাকে এই দিকগুলো ভাবতে হবে, নাহলে তো ব্যাপারটা দাঁড়াচ্ছে না। ঠিক তেমনি চেথওয়াং বলে যে ছাতিম গাছের যে গল্পটা আছে, আমি জানি না, ছাতিম গাছের একটা বিখ্যাত একটা গল্প, এটা নিয়ে তারা নাটক ফাটক করেছে, সিনেমাও করেছে। সেই ভাই, একই সংসারে ভাই এবং বোন, ভাই চাইছে বোনকে বিয়ে করতে, একই সংসারে, একই সংসারে, এখন এক বাবা মা, একই বাবা মা। এখন আসছি আমি কথাটায়। এখন এই শেষ পর্যন্ত মেয়েটা জানতে পেরেছে এবং সে গিয়ে একটা ছাতিম গাছ লাগিয়েছে, লাগানোর পরে ছাতিম গাছটাকে বলেছে তুমি বাড়ো। মেয়ে ছাতিম গাছে চড়ে বসেছে এবং গাছটা আস্তে আস্তে বড় হয়ে গেছে। ভাই চেষ্টা করছে তার পিছে পিছে আসতে, কিন্তু শেষ পর্যন্ত সেটা যখন আকাশের কাছে গিয়ে লেগেছে, সে আকাশের সঙ্গে মিশে গেছে। এই হচ্ছে গল্পের ঠিক একেবারে খুব জিস্ট করে আমি বললাম। একদম। এখন আসুন স্যার, ওই কি স্বাধীনতলা বলা হয় ওই থেকে নাকি? না না হ্যাঁ? না, এটা তো আদিবাসীদের নিজস্ব লোককথা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এবার শুনে নিন। এখন প্রশ্ন হচ্ছে যে এটা আপনি যদি সহজভাবে নেন তাহলে একটা ফোকটেল, একদম। লোককথা, কিন্তু এইখানে সমাজ ভাবনাটা একটু ভাবুন তো। ভাই বোনের যে বিবাহের ব্যাপারটা, কিছু যদি না মনে করেন, আমাদের খুব প্রাচীন গ্রন্থে যম এবং জমি ভাই বোন, যম কিন্তু তার বোনকে যৌন মিলনে আহ্বান জানাচ্ছে, একেবারে লিখিত তথ্য। স্যার, তাহলে এই যে সম্পর্কের যে মাপকাঠিটা, এটা পরবর্তীকালের অনেক পরবর্তীকালের সমাজ গঠন আস্তে আস্তে হচ্ছে, এক্ষেত্রে বাধা পড়ছে। আমাদের একজন বিখ্যাত লোকসংস্কৃতিবিদ সিগমুন্ড ফ্রয়েড, উনি আসলে মনস্তত্ত্ববিদ, নাম শোনার কথা। এই ফ্রয়েড সাহেব কিন্তু তার একটা বই আছে, স্বপ্নবিজ্ঞান, তারপরে আপনার টোটেম টেবো ইত্যাদি বইপত্র, বিখ্যাত মানুষ। এবং তিনি কিন্তু এই ব্যাপারটাকে সমাজেরই একটা স্তর বলে মনে করছেন। ঠিক এইরকম নয়, আমাদের এই টোটেম তিনি জানতেন না, এই গল্প তিনি জানতেন না, কিন্তু বলছেন যে কোনো কোনো সমাজে এই ব্যাপারটা যে প্রচলিত নেই তা কিন্তু নয়। তাহলে এই গল্পের মধ্যে সেই প্রাচীন সমাজের একটা চিত্রকে আমরা পাচ্ছি, যেটা এই গল্পের মধ্যে কোনো না কোনোভাবে ধরা আছে। আর দুই হচ্ছে ছাতিম গাছ বাড়ছে, সর্বপ্রাণবাদের কথা বলেছি একটু আগে। তাহলে এই যে গাছের বৃদ্ধি, তাকে দেবতা জ্ঞানে পূজা করা এবং তার যে বৃদ্ধি, এটা কিন্তু সর্বপ্রাণবাদী বিশ্বাসের একটা ফলশ্রুতি। তো এইভাবেই তো আমাদের সংস্কৃতি চর্চার প্রতি পরতে পরতে আমাদের আদিম ভাবনাগুলো, আমাদের নানা সংস্কার, নানা বিশ্বাস, আমাদের জীবন আচরণ, জীবন চেতনা সব মিশে আছে তো। একদম। এবং একে যদি আমরা অস্বীকার করি, তাহলে আমরা রইলাম কোথায়, আমাদের অস্তিত্বটা থাকলো কোথায়? অস্বীকার করা যাবে না। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি যে সুন্দরভাবে বিস্তারিতভাবে আলোচনা করলেন আমাদের লোক সংস্কৃতি এবং আদিম সভ্যতা, পুরো সভ্যতাকে তুলে ধরার প্রয়াস করেছেন স্যার ছোট্ট আলোচনার পরিসরে। আমাদের ভাষা নিয়ে যে আপনি কীভাবে সুন্দর করে আলোচনা করেছেন স্যার। এবার স্যার আমরা সময়ের সাথে চলতে হয় স্যার, কয়েকটি প্রশ্ন করবো স্যার। আপনি স্যার অনেকগুলি বই লিখেছেন স্যার, আমরা জানি স্যার আপনার অনেক গ্রন্থ বেরিয়েছে স্যার। বর্তমানে কয়খানা গ্রন্থ বেরিয়েছে স্যার আপনার? এই পর্যন্ত বইয়ের সংখ্যা মোটামুটি 45 চলছে। 45 স্যার। সবগুলি কি লোকসংস্কৃতি? না না না, সব লোকসংস্কৃতি বিষয় নয়। ধরুন গোটা 20 বই আছে লোকসংস্কৃতি বিষয়ক। তারপরে উত্তর পূর্বের যে সাহিত্য, ছোট গল্প, উপন্যাস, এগুলো নিয়ে সমালোচনামূলক কিছু বই আছে গোটা 5। তারপরে আমি ইদানিং ছোট গল্প উপন্যাসের দিকে মন দিয়েছি। এরকম ছোট গল্প 3টা অলরেডি বেরিয়ে গেছে, 2টো এইবার বইমেলায় বেরোবে। তারপরে উপন্যাস লেখার কাজ ছাপা চলছে। তো এই রকম বিভিন্ন রাস্তায় আমি হেঁটেছি, হাঁটার চেষ্টা করেছি। আর লোকসংস্কৃতির জগৎ থেকে আমি একটু দূরে চলে এসেছি, কারণ হচ্ছে আজকাল সবাই লোকসংস্কৃতি চর্চা করছে। আপনি তো স্যার ত্রিপুরা নয়, উত্তর পূর্বাঞ্চলে একজন লোকসংস্কৃতি গবেষক হিসেবে পরিচিত এবং গবেষণা ভাষ্যকার। আপনি যেভাবে লোকসংস্কৃতি তুলে ধরার প্রয়াস করছেন সাহিত্য জগতে, এটা মানে আমার ভাষা নেই স্যার। না, সে তো সবাই জানে স্যার। আপনি
ডক্টর নির্মল দাস লোকসংস্কৃতির যে পশ্চাৎ প্রত্যক্ষ পরোক্ষ পশ্চাৎপদের দৃশ্যগুলি যে সুন্দরভাবে তুলে ধরেছেন, প্রচুর বই লিখেছেন ওনার, আমরা দেখেছি স্যার। স্যার লেখাটা কখন শুরু করেছিলেন স্যার, মনে আছে? আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি সেই সময় আমি আমার লোকসংস্কৃতি চর্চাটা আরম্ভ করেছি। আর ছোট গল্প লেখার কাজটা আমি তার আগেই করেছি। 1980 সাল, খুব খারাপ একটা সময় গেছে ত্রিপুরায়। স্কুলে পড়াশোনা, তখন আমি কলেজ প্রায় শেষ হয় ওই সময়টায় আমি মানে টুকটাক ছোট গল্প লিখতে আরম্ভ করেছিলাম ত্রিপুরা দর্পণ পত্রিকায়। আর বিশেষ করে 1980 সালটা আমাকে খুব ধাক্কা দিয়েছিল, এফেক্ট করেছিল। আজকেও তার এই স্মৃতিগুলো আমি ভুলতে পারি না। ফলে আজও আমি যা টেকি এই 1980 সালটা থেকে যায় আমার লেখায়। ধন্যবাদ স্যার। স্যার আপনি দীর্ঘদিন ধরে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে রয়েছেন স্যার, যে আপনার অনুভূতি কি স্যার? এই অনুভূতি হচ্ছে এটা আসলে খুব বড় একটা প্ল্যাটফর্ম। একদম স্যার। আমি আমার ছাত্রছাত্রীদের সবসময় বলি যেটা হচ্ছে গিয়ে, তোমরা এই প্ল্যাটফর্মটাকে কাজে লাগাও, এখানে উপরে ওঠো, মঞ্চে আসো, তোমরা তোমাদের কথা বলো, যে যা জানো, গান গাইতে জানলে গান গাও, বক্তৃতা করতে জানলে বক্তৃতা করো, তোমাদের যা আছে তোমরা অনুষ্ঠান করো, আমরা তোমাদের সাহায্য করবো। কেননা এটাই হচ্ছে প্রস্তুতির জায়গা। একদম। তুমি নিজেকে তৈরি করো, এবং তৈরি করতে হলে এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করো। স্যার বর্তমানে আপনাকে আরেকটা সম্মান দেওয়া হয়েছে স্যার, আমরা খুব আপ্লুত এবং সাহিত্য সমাজ খুব খুশি আপনার এই পদের জন্য। যে চেয়ারটা আপনাকে দেওয়া হয়েছে, উত্তর পূর্বাঞ্চলে যে সাহিত্য একাডেমি তার অধিকর্তা বানিয়েছে স্যার। কীরকম অনুভূতি স্যার? অনুভূতি তো নিশ্চয়ই এটা ভালো অনুভূতি, তো অবশ্যই এটা তো একটা খুব মানে সাহিত্য সমাজ যখন আপনি এটা পেয়েছিলেন, পেপারে দেখেছি যে একজন যোগ্য ব্যক্তিকে এটা আসলে। আমি নিজের যোগ্যতা সম্পর্কে আমার খুব স্যার আমরা জানি বলে আমরা বলছি, সন্দেহ আছে আমি কতখানি যোগ্য। কিন্তু আমার একটা জিনিসই মনে হয় যে কাজটা করতে হবে, কাজ না করলে কোনো কিছুই দাঁড়ায় না। আর এইখানে আসার পর তো নিশ্চয়ই ভালো লেগেছে, আর উত্তর পূর্ব নিয়ে কাজ, আর আমি চেষ্টাও করছি যাতে আমি আমার কাজের মূল্য মর্যাদা আমি দিতে পারি। আর প্রতি মাসেই একটা করে প্রোগ্রাম আদিবাসী জনগোষ্ঠীকে নিয়ে, বিভিন্ন জনগোষ্ঠী ত্রিপুরায় আছে, তাদেরকে, তাদের সংস্কৃতিকে কিভাবে হাইলাইট করা যায়, তাদের কিভাবে পাদ প্রদীপের আলোতে আনা যায়, সেই চেষ্টাটা আমি চালিয়ে যাচ্ছি। স্যার আপনাকে পেয়েছি স্যার, যে একটা প্রশ্ন জানতে ইচ্ছা করছে, আমি না শুধু স্যার, আমাদের পজিটিভ পর্দার উপরে যারা রয়েছে তারাও জানতে চাইবে, কারণ আপনার মতন একজন বাংলা সাহিত্যের নক্ষত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্যার। সাহিত্যকে লেখালেখি সাহিত্য যে চলছে স্যার বর্তমান যুগে, সেই কালে ছিল, এই কালে ছিল, এবং ভবিষ্যতেও এগিয়ে যাবে স্যার। স্কুল কলেজে তার চর্চা করতে গেলে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? দেখুন, একটা পদক্ষেপ নেওয়া উচিত সাহিত্য চর্চার জন্য স্কুল কলেজে। এটা আসলে কিছুটা নিজের ভিতরেও থাকতে হয়। যারা সাহিত্য চর্চা করে, আগামী দিনে করবে, তাদের ভিতরে একটা শক্তি থাকে। এটা একটা সুযোগ লাগে, তাদের একটু উস্কে দিতে হয়, তাদের একটু জাগিয়ে তুলতে হয়। আর এই কাজটা তো নিশ্চয়ই শিক্ষক মশাইরা যারা আছেন তারা অবশ্যই করবেন। প্রতিভার অন্বেষণ করাটা তো শিক্ষকদেরই দায়িত্ব। আর একই সঙ্গে যারা এই ব্যাপারে আগ্রহী তাদের একটু পড়াশোনা করতে হবে। লেখাপড়া না করলে ভাই কিছু হয় না। আর কিছু জানতে গেলে পড়াশোনার সঙ্গে যুক্ত থাকতে হয়। এখন তাকে একজন ভালো মানুষ দেখে, একজন গুরু দেখে খুঁজে নিতে হবে, যে কিনা তাকে গাইড করবে। পাশাপাশি যিনি শিক্ষক, তারও কর্তব্য এরকম প্রতিভাবানকে আবিষ্কার করা, পারস্পরিক সম্পর্কযুক্ত ব্যাপারটা। একদম স্যার, অনেক ধন্যবাদ। সুন্দরভাবে আমাদের বুঝলেন যে সাহিত্য চর্চা স্কুল কলেজে প্রয়োজন স্যার, নিশ্চয়ই, অবশ্যই লেখালেখি প্রয়োজন একদম। তাই আপনাকে স্যার পেয়েছি, তাই একটু জানতে চাইলাম আমরা স্যার। স্যার বর্তমান সময়ে অনেকে লেখালেখি করছেন, নতুন প্রজন্ম স্যার এখন লেখালেখি করছেন, এগিয়ে আসবেন স্যার। আমাদের পজিটিভ বার্তার ঘর থেকে 2024 আজকে আপনি বসে আছেন স্যার আমাদের ঘরে, এই ঘর থেকে স্যার কী বার্তা দেবেন স্যার তাদের উদ্দেশ্যে? নতুন প্রজন্মকে নিশ্চয়ই লেখালেখি তো একটা ভালো ব্যাপার, কিন্তু বঙ্কিমচন্দ্রের একটা কথা আছে যে প্রস্তুত না হয়ে আত্মপ্রকাশ করতে নেই। একদম স্যার। আমি তাদের কাছে এটাই বলবো যে আগে নিজেকে প্রস্তুত করে নাও। আর প্রস্তুত হতে গেলে একা একা এগিয়ে চলা যায় না, কাউকে না কাউকে নির্ভর করতে হয়, এবং তাকেই নির্ভর করতে হবে যে কিনা তোমাকে সঠিক পথটা দেখিয়ে দিতে পারবে। এটাই আমি চাইছি। আর সাহিত্য চর্চা চলতে থাকুক, নিরন্তর চলুক। সাহিত্য চর্চা না হলে সমাজ গঠিত হয় না, আর সমাজ যদি সুন্দর না হয় সেই সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। তাই সাহিত্য সেই পথ দেখায়, নতুন প্রজন্ম অবশ্যই কাজটা করবে।
অনেক অনেক ধন্যবাদ স্যার, পজিটিভ বার্তার পক্ষ থেকে আপনি সময় দিয়েছেন। আপনি ভীষণ ব্যস্ত আমরা জানি, তবু আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনি আমাদের ঘরে এসেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা স্যার। আমাদের ভাষা নেই স্যার যে আপনি যে এসেছেন আমাদের ঘরে। আমিও পজিটিভ বার্তাকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনারা। শিশির অধিকারী, তিনিও সংস্কৃতি জগতের মানুষ, তাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নেপথ্য কলা কুশলী যারা আছেন তাদের প্রতিও আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি, এবং সবাইকে যারা শুনছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জ্ঞাপন করছি। অনেক অনেক ধন্যবাদ স্যার। পজিটিভ বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। পর্দার উপরে যারা দেখলেন অনুষ্ঠান এবং যারা দেখেননি অবশ্যই আজকের পর্বটা দেখবেন, আপনি জানতে পারবেন যে সাহিত্য সমাজ, সভ্য সমাজ, লোকসংস্কৃতির কী কোন ধারায় চলছে, এবং সেই কালে কালে সভ্যতা সুন্দরভাবে তুলে ধরছেন আমাদের শ্রদ্ধেয় আজকের অতিথি শ্রদ্ধেয় ডক্টর নির্মল দাস মহোদয়। ওনার যে সুবক্তা, সুষ্ঠু যে মানসিকতা, যে সুষ্ঠুভাবে যিনি এগিয়ে চলেন সাহিত্য নিয়ে, তারা তুলে ধরার প্রয়াস করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আবারও যারা অনুষ্ঠান দেখলেন আপনাদের অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার।